মারমুখী যে আচরণ দেখলেন এটি ডাকসু নির্বাচনের ব্যালট সরবরাহকারী বিতর্কিত নাম সর্বস্ব এক প্রতিষ্ঠানের কার্যালয়ের। নির্বাচনের পর নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় আলোচনায় আসে আঞ্জা কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। অভিযোগ ওঠে তারা ডাকসুর ব্যালট ছাপিয়েছে নীলক্ষেতে। আমার এখানে শুধু কাটিং হয়েছে, যে সাব আইছে, যে অর্ডার আনছে, ওনার সব কথা বলা হয়েছে, ওনার ঠিকানা দেওয়া হয়েছে, যে প্রেস দেওয়া হয়েছে ওই প্রেসও দেখানো হয়েছে। অনেক প্রার্থীরা অভিযোগ করছে যে এখানে অরক্ষিতভাবে ব্যালট পাওয়া গেছে, যে আসলে পাওয়া যেতে পারে কিনা না, নষ্ট যে শীটটা ওইটা আমি সিরা ফালাই দিছি, দেখা গেল ওইটা রাস্তায় থাকতে পারে, সেইটাই অভিযোগ। আর এখানে ছোট ঘর, এখানে রাখার মতো জায়গা নেই, এটা হলো খোলামেলা মার্কেট। আমি চাপায় বাইরে রাখছিলাম, ওখান থেকে কেউ এক শীট নিয়ে যেতে পারে বা সিরা যেতে পারে, বা কাটিং করে গেছিলো যখন কাটিং করার পরেও কেউ এক শীট নিতে পারে বা সিরা ফালাই দিতে পারে, সেটা অরক্ষিতভাবে পাইতে পারে। এছাড়া কোনো আমার কাছ থেকে কেউ নেয় নাই। যে দুইটা নাম্বার দিলাম, ওই দুটো নাম্বারের লগে হ্যাঁ লগে যোগাযোগ করেন, কোনো সমস্যা থাকলে হ্যাঁ লগে যোগাযোগ করতে পারেন। এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও অনুসন্ধান বলছে নীলক্ষেতে আঞ্জা কর্পোরেশন নয়, বরং সেখানে ব্যালট ছাপিয়েছে অন্য আরেকটি প্রতিষ্ঠান, যার নাম গোপন রাখেন খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। এমনকি ব্যালট ছাপানো আর সেই ব্যালটে ভোট গ্রহণ ও ফলাফল প্রক্রিয়ার কাজের টেন্ডারেও অংশ নিতে হয়নি সেই প্রতিষ্ঠানকে। নীলক্ষেতে আমাদের যাওয়ার প্রশ্নই আসে না। আমার এখান থেকে কোনো রকম অরক্ষিত কোনো কিছু হওয়ার সুযোগ নেই। এখন অন্য একটা কোম্পানি কি করেছে সেটা আমি ঠিক বলতে পারবো না। যে এই ছবিটা প্রথম ফেসবুকে বেরিয়েছে, যে ব্যালটের ছবিটা, ওইটা আমাদের টোটালি আমাদের ব্যালট নয়। কে এই ফেরদাউস আর কেই বা এই রাসেল? রাসেলের পুরো নাম আমিনুর রহমান মিয়া ওরফে রাসেল। তিনি সেই প্রভাবশালী কোম্পানির চেয়ারম্যান। ডাকসুর ব্যালট ছাপানোর কাজ দিয়েছেন নীলক্ষেতের এই প্রেসে। আর ফেরদাউস তার ম্যানেজিং পার্টনার। প্রতিষ্ঠানটির নাম MRM ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আপনাদের যে আদাবরের পাশের যে বিল্ডিংটা, আদাবর থানার পাশে, ওই বিল্ডিংয়ে আসছিলাম। ও ভাই, আমরা তো ওই জায়গায় নাই ভাই এখন। মানে আমি নাই ভাই, আমি অফিসে নাই, দোতলায় আমাদের অফিস, তো হয়তো কেউ নাই। এই সূত্র ধরেই আমাদের গন্তব্য রাজধানীর আদাবর থানার পাশের এই ভবনে। সেখানে দেখা যায় ভবনটির বাইরে বা ভিতরে MRM-এর কোনো সাইনবোর্ড না থাকলেও এখানকার 2টা ফ্ল্যাট নিয়েই চলছে তাদের কার্যক্রম। তবে বাংলাভিশনের ক্যামেরা দেখেই যেন তাদের চক্ষু চরক গাছ। তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেয় তারা। আরেক ফ্ল্যাটের লোকজন রীতিমতো ক্যামেরার উপর হামলে পড়ে। পরে ফোনে কথা হয় MRM-এর ম্যানেজিং পার্টনার ফেরদাউস ওয়াহিদের সাথে। তিনি এবার স্বীকার করলেন বিস্তারিত। আঞ্জা কর্পোরেশন হলো 5টা, আর আপনারা 3টা কেন্দ্রের দায়িত্ব ছিলেন না? জি জি জি। আচ্ছা, আপনারা কতগুলো ছাপিয়েছিলেন এই নীলক্ষেত মার্কেট থেকে? আমরা ছাপাইছিলাম আসলে 22 টিম কাগজ। 22 টিমে হয় হচ্ছে 88,000, কিন্তু আমরা ছাপানোর সময় 2-4টা কাগজ নষ্ট হয়। আবার আমরা মেইন যে পুলিশ স্ক্যানের সময় কিছু নষ্ট হয়, সেই জন্য আমরা 22 টিম কাগজ ছাপিয়েছিলাম। হচ্ছিল 88,000। সেখান থেকে ধরেন যে পেশে কয়েকটা নষ্ট হয়েছে কাজের সময়, আবার ধরেন যে আমাদের পুলিশ স্ক্যানের সময় কিছু নষ্ট হয়েছে। আর আমরা ডেলিভারি দিচ্ছি 83,200 সামথিং আর কি, যেটা আমাদের অর্ডার ছিল আর কি। এবার সামনে আনলেন নতুন এক মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। টেন্ডার ছাড়াই ডাকসুর ব্যালট ছাপানো ও গণনার কাজ পেতে যিনি সহায়তা করেছেন রাসেলকে। রাসেল ভাই ক্লোজার থেকে তুষার স্যার। রাসেল ভাই তুষার স্যারের মাধ্যমে কাজটা পেয়েছে। ব্যবসাটা রাসেল ভাই। কে এই তুষার স্যার? তার পুরো নাম ডক্টর মোসাদ্দেক হোসেন কামাল তুষার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তবে ডাকসুতে বিতর্কিত MRM কোম্পানিকে ব্যালটের কাজ পাইয়ে দিতে সহায়তার বিষয়টি তিনি অস্বীকার করেন। MRM কোম্পানি, আমরা খোঁজ নিতে গিয়ে দেখলাম যে এক জায়গা থেকে একটু কথা এসছে যে আপনি বোধহয় তাদেরকে চিনতেন। আমি চিনতাম না। ইউনিভার্সিটিতে তাদের কাজ দেওয়ার বিষয়ে আপনার সুপারিশ ছিল, এ ধরনের একটা অভিযোগ এসেছে? না, কোনো সুপারিশ না, কারো কোনো সুপারিশ ছিল না। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা কাজ করে, রাজশাহী ইউনিভার্সিটি, সেই হিসাবে তাদের ইন্ট্রোডিউস হয়েছিল আর কি। কারো কোনো সুপারিশ ছিল না। এটা কারো কোনো সুপারিশ বা কোনো কিছু তো হয়নি। ইউনিভার্সিটির প্রয়োজন তো আপনারা শুনছেন যে ওদের ওয়েবার মেশিনের সংখ্যা কম ছিল, সেই হিসাবে তাদের ইন্ট্রোডাকশনটা ইউনিভার্সিটি হয়েছে। তারা তো বোধহয় কোনো টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল না। বিষয়টা হচ্ছে তারা আসলে তাদেরকে আমরা কোনো ওইভাবে কাজও দেওয়া হয় অফিসিয়ালি। তারা ওই এদের সঙ্গে কিন্তু ট্যাগ করে যে কমিটিটা ছিল এটা তো করতেই পারে, তাদের
মেশিন দরকার হলে তাদের থেকে নিতেই পারে, সেই হিসাবে তারা করেছে। এখন প্রশ্ন উঠেছে, কিভাবে কাজ পেল এমআরএম? ডাকসু নির্বাচন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তাদের কার্যবিবরণী সভার একটি নথি এসেছে আমাদের হাতে। নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ ও ভোট গণনার জন্য আনজা কর্পোরেশন ও এমআরএম কোম্পানি লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিষয়টি উল্লেখ আছে সেই নথিতে। এতে বলা হয় 5টি কেন্দ্রের কাজ করবেন আনজা কর্পোরেশন ও বাকি 3টি কেন্দ্রের দায়িত্ব দেয়া হয় এমআরএম কোম্পানি লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানকে। তবে আমাদের অনুসন্ধান বলছে এই কাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে দরপত্র দিয়েছিল সেখানে অংশই নেয়নি এমআরএম কোম্পানি। অন্যদিকে সেই দরপত্রে শুধুমাত্র আনজা কর্পোরেশন ছাড়া অংশ নেয়নি আর কোনো প্রতিষ্ঠানও। এখন প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার জন্য কিভাবে টেন্ডারে অংশ না নেওয়া প্রতিষ্ঠান এমআরএম কোম্পানি কাজ পায়, আর দরপত্রে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান কেন? আমরা তো টেন্ডার করছি আর একটা পোস্টে, আমরা যে শর্ত দিছি শর্তে একটার বাইরে আর কারো নাই, ফলে মানে কনফাইন্ড হয়েছে একটাতে, আর কেউ অ্যাপ্লাই করার মতো কেউ নাই। পরে বাধ্য হইয়া একজনকে দিতে হয়েছে। তখন আমরা একটা মিটিং করে প্রশাসন, নির্বাচন কমিশন, ওই ভেন্ডর মিটিং করে রাজি করালাম। আমরা 6টা মেশিন যোগ করলাম। জানা গেছে আনজা কর্পোরেশনের দায়িত্ব ছিল টিএসসি কেন্দ্র, টিচার্স ক্লাব, ইউনিভার্সিটি ল্যাবরেটরি, স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, উদয়ন স্কুল কেন্দ্র এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে। আর বাকি 3টি কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং ভূতত্ত্ব কেন্দ্রের কাজ করেছেন এমআরএম কোম্পানি। এমআরএমের দায়িত্বে থাকা 3 কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 14,381টি, যার বেশিরভাগ কাস্টিংও হয়েছে। যদিও ভোট গ্রহণের প্রথম প্রহরেই কার্জন হলের আওতায় থাকা অমর 21 হল কেন্দ্রে একজন ভোটারের 2টি ব্যালট পাওয়ার অভিযোগ ওঠে। এরপর ফলাফল ঘোষণার পর সেই হলেরই এক ভোটার প্রশ্ন তোলেন, ভিপি হিসেবে বাম জোট প্রার্থী ইমিকে ভোট দিলেও সেই কেন্দ্রে ইমি কিভাবে শূন্য পায়। আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে 0। আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। 21 হলে সেখানে আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং সেখানে একজন কর্মকর্তা চিফ রিটার্নিং অফিসার উনি জড়িত ছিলেন। আবার শুনতে পেয়েছি আমরা শামসুন্নাহর হলের সেখানেও একটা বড় অংশের টিচার ওনারা ঢুকে একটা নির্দিষ্ট দলের তারা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে বক্স পূরণ করা এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য যে প্রহসনের নির্বাচন হচ্ছে। অন্যদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রের ওএমআর মেশিনে ত্রুটি থাকারও অভিযোগ ওঠে, আর এসব কেন্দ্রের দায়িত্বই ছিল মূলত সেই এমআরএম কোম্পানি। তবে এবার জানা যাক এমআরএম কোম্পানির পরিচয়। এমআরএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সেটি মূলত আইটি সাপ্লায়ার ও কনস্ট্রাকশন প্রতিষ্ঠান। তাদেরও ওয়েবসাইট ভুল, এমনকি সেখানকার ঠিকানাও ভুয়া। আর টেন্ডারে অংশ নেয় একমাত্র প্রতিষ্ঠান আনজা কর্পোরেশনও মূলত আইটি প্রতিষ্ঠান হিসেবেই রেজিস্ট্রেশন করলেও তাদেরও নেই কোনো ওয়েবসাইট। কোম্পানির ঠিকানাও দেয়া 3টি, তবে সেখানে তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। হাতের এই কাগজ বলছে এই 9/7 অর্থাৎ পল্লবীর 9 নম্বর রোডের এই 7 নম্বর হাউজে আনজা কর্পোরেশন লিমিটেড অফিস রয়েছে। এই কাগজে দেওয়া ঠিকানাটা বলছে এই ভবনটি, কিন্তু এখানে কোনো অফিস নেই বা কোনো ভবনও নেই। পরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটা ভবনে পাওয়া যায় আনজা কর্পোরেশনের অফিস। নিরাপত্তার স্বার্থেই নাকি তাদের ওয়েবসাইট ও অফিসের ঠিকানা গোপন করেন বলেও জানান আনজা কর্পোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেন। যদি ন্যূনতম আমার ওখানে কোনো সংশ্লিষ্টতা থাকে বা আমি ওখানে ওয়েমার করছি, তাহলে আমার যত রকমের শাস্তি দেওয়ার রাষ্ট্রীয়ভাবে সমস্ত শাস্তি আমি মাথা বেঁধে নিব। ওখানে যে ওয়েমারটা আছে সে ওয়েমার এবং আমার ওয়েমার টোটালি ডিফারেন্ট, কারণ আমার এখানে একটা আইডি দেওয়া থাকে। এটা শুধু আমি জানবো, আমার কোম্পানি জানবে। এই আইডি অ্যানাদার কেউ
করার কোনো সুযোগ নেই, এবং অন্য মেশিনেও এটা রিডেবল না। আমাদের এই টেন্ডারের একটা কারণও আমরা একটু খটকাই ছিলাম যে আসলে যে কোম্পানিটা আরেকটা কোম্পানি নিছে সেটা কেন পার্টিসিপেট করলো না। তারা কি টেন্ডারে পার্টিসিপেট করেই নাই, তা আমরা এটা জানতাম না। আমরা চিন্তা করছি টেন্ডারে কি শুধু আপনারা একাই পার্টিসিপেট করেছেন? হ্যাঁ করেছিলাম, সেখানে আরেকটা শিডিউল নিয়েছে, তারা পার্টিসিপেট করে নাই। তারা কারা শিডিউল নিয়েছিল? একটা কোম্পানি, এটা আমি জানি না, একটা কোম্পানি নিয়েছিল। তো পরে যখন একটা কোম্পানি, তখন আমরা একটু খটকা, আমাদেরকে যখন প্রস্তাব দিল যে কাজগুলো আপনারা ওই মানগুলো ছাপে দেন, আমরা বললাম যে না স্যার, আমরা আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেস আছে। কোথায় সেটা লোকায়ণগঞ্জে। আমরা অন্য কোনো প্রিন্টের কোনো কাজ আমরা করি না, আমরা শুধুমাত্র ওই মার প্রিন্টের কাজ করি। দাবি করেন কেরানীগঞ্জের নিজস্ব প্রেসেই ছাপিয়েছেন তাদের ব্যালট। সরেজমিনে গিয়েও অবশ্য তাদের প্রেসের অস্তিত্ব মেলে। এমনকি প্রেস থেকে ব্যালট নিয়ে তাদের নবোদয় হাউজিংয়ের অফিসে ওএমআর মেশিনের মাধ্যমে চেকও করছেন। সিসিটিভির ফুটেজেও তার সত্যতা মেলে। তবে 2015 সালে এই প্রতিষ্ঠানের যাত্রার পর থেকেই বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুরো সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিয়োগ, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলোই অনেকটা আধিপত্যের সাথেই ছিল আনজার বিচরণ। আমি দেখলাম যে তাদেরকে নেওয়া দেওয়া হয়েছে, এটা পাবলিকলি দেওয়া হয়েছে। এমনকি 2019 সালে অনুষ্ঠিত বিতর্কিত ডাকসু নির্বাচনের কাজও করেছেন এই আনজা কর্পোরেশন। তারপরেও এবারের ডাকসু নির্বাচনে শুধুমাত্র আনজা কর্পোরেশনই কিভাবে একক অংশগ্রহণকারী হয় সে প্রশ্নই করছেন খোদ প্রার্থীরা। কোন প্রক্রিয়ায় আনজা কর্পোরেশন আপনার পুরো কাজটির দায়িত্ব পেল, সেই গোটা প্রক্রিয়া বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। ওএমআরের যে মেশিন, সেই ওএমআর মেশিনগুলি ভালো কিনা, সেটি ফাংশনাল কিনা, সেটি পর্যালোচনা করার জন্য বা সেটি ভেঙে দেখানোর জন্য তারা একটি ডেমনস্ট্রেশন করেছেন, কিন্তু সেই ডেমনস্ট্রেশনেও তারা কোনো প্রার্থীকে অ্যালাউ করেন নাই। তাহলে আসলে তাদের যদি কোনো কিছু লুকানোর না থাকে, তাদের গোটা প্রক্রিয়া যদি স্বচ্ছ হয়ে থাকে, তাহলে এগুলা শিক্ষার্থীদের সামনে আনা হচ্ছে না কেন? তবে ওএমআর সিস্টেম অ্যান্ড ডাটা প্রসেস বিশেষজ্ঞরা বলছেন এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য আরও স্বচ্ছতার প্রয়োজন। কেননা ফলাফল ট্যাম্পারিং সহ পরিস্থিতি পরিবর্তনে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখার সুযোগ আছে বলে মনে করছেন তারা। আপনি মেশিনকে যেভাবে ট্রেন করাবেন সেভাবেই মেশিন রেজাল্ট দেবে। ইটস নট দি গান দ্যাট ফায়ার্স, ইট ইজ দি ম্যান দ্যাট ইউ হায়ার। তো ওই মানুষটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। অর্গানাইজেশন তার সক্ষমতা বাড়াইতে পারে। যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটি তো জানে তাদের এইরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তাদের অ্যাডমিশন এক্সাম আছে, তাদের স্টুডেন্টদের পরীক্ষা আছে, তাদের এই যে ডাকসু নির্বাচন আছে বা বুয়েটের আছে, বিভিন্ন প্রতিষ্ঠান যারা এরকম রেজাল্ট প্রসেসিংয়ের সাথে জড়িত, তারা নিজেরা একটা সেট আপ করে নিতে পারে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য। যেমন ধরেন ঢাকা বোর্ড, তারাও তো এসএসসি রেজাল্ট প্রসেস করে, এইচএসসি রেজাল্ট প্রসেস করে, ওখানে তো এই ধরনের কোনো সমস্যা হয় না, তারা নিজেরা করে। এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে থার্ড পার্টি, যে হেডেক নিতে চাই না, আমি থার্ড পার্টিকেই দিব, এইটাও সমস্যা না। আউটসোর্সিং হ্যাজ বিন গোয়িং অন ফর ডেকেডস। তাহলে যেটা করতে হবে, প্রপার অডিটিং রাখতে হবে, এই থার্ড পার্টি অডিটিং যারা এনশিওর করবে যে এখানে কোনো বায়াসনেস নাই। এদিকে আনজা কর্পোরেশনের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বারবার চাপ দিচ্ছেন টেন্ডারবিহীন কাজ করা প্রতিষ্ঠান এমআরএমকে তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দেখানোর জন্য। কিন্তু কেন? আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কেন শুধু আনজা কর্পোরেশনকেই সামনে আনছেন? তারা যদি নিজস্ব প্রেসে কাজ করে থাকেন, তাহলে নীলক্ষেতে ব্যালট ছাপানো প্রতিষ্ঠানকে কাদের স্বার্থে কাজ দেয়া হয়েছিল? একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি, তার যে পরিমাণ মেশিন আছে, সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে। ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম, আরও 6টি নতুন মেশিন যোগ করলাম প্রথম 8টির সাথে। এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে, যেখানে আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরবরাহী প্রতিষ্ঠান ছিলেন, তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে, একই কন্ট্রাক্ট, আইনের কোনো ব্যত্যয় নেই, এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে
তাকে দেওয়া হলো। আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি। নির্বাচন কমিশন থেকে ওনারা সবাই বললো যে আপনারা তাহলে ওএমআরগুলো করেন। আমরা বললাম যে না, আমরা ওনার দায়িত্ব উনি নেবে। ওনার মেশিন যদি আমি ওএমআর করে দিলাম, এত বড় একটা ন্যাশনাল ইস্যু আমি করতে দিলাম ভোট, সেখানে যদি ভোট কোনো ঝামেলা হয় এই লাইবিলিটি টোটালি আমার কাঁধের উপরে আসবে, আমি তো এটা নিব না স্যার। অনুসন্ধান বলছে ঢাবির মোট ভোটার ৩৯,৮৭৪ জন। ডাকসু নির্বাচনে ব্যালট পেপারের প্রয়োজন হয়েছে 2,39,244টি, যার ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান আনজা কর্পোরেশন 1,53,006টি আর অপর কোম্পানি এমআরএম ছাপিয়েছে ৮৮,০০০ ব্যালট। ফলে মোট ব্যালটের সংখ্যা দাঁড়ায় 2,41,006টি। এবার দেখা যাক একজন ভোটারের ভোট দিতে কয়টি ব্যালট লেগেছে। মোট 41টি করে ভোট দিতে প্রতি ভোটারের জন্য 6টি করে ব্যালট পেপার প্রয়োজন। সে অনুযায়ী 2,39,244টি ব্যালট পেপার ছাপাতে হবে। সে হিসাব বলছে 1,762টি ব্যালটই ছাপানো হয়েছে বেশি। কিন্তু কেন, যার কোনো উত্তর এখনও মেলেনি।